আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা কি আসলেই ভারতের দালাল? বাংলাদেশে সত্যিকার অর্থে রয়ের এজেন্ট কারা এবং ভারতের হয়ে আসলে কাজ করে কারা কারা, এবং বর্তমান সরকারে আসলে রয়ের এজেন্ট কতজন রয়েছে যারা ভারতের হয়ে কাজ করে, আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ উপস্থাপন করার চেষ্টা করব। আমি আপনাদেরকে কিছু সত্য দেখানোর চেষ্টা করলেই আপনারা আমাকে বলে থাকেন যে আমি আওয়ামী লীগের দালাল এবং শেখ হাসিনার এজেন্ট। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ কিছু দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। একটু ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে প্রকৃত ভারতের দালাল এবং রয়ের এজেন্ট কারা। প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি। 2009 সালে রাজধানী পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি এটাকে বাতিল করতে চান। তার মানে কি থলের বিড়াল বের হয়ে যাবে? এই যে 2-3 দিন আগে বলল যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত ছিল, বাস এটাই আসলে যথেষ্ট। কারণ যেহেতু এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, এখন শেখ হাসিনার নামে যা ইচ্ছা তা কিন্তু বলা যায়, এবং শেখ হাসিনা কিন্তু এর প্রতি উত্তরও করতে পারছে না, যেহেতু তার বক্তব্য বিবৃতি বাংলাদেশে নিষিদ্ধ। অতএব সব দোষ নন্দ ঘোষ। শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে আসলে এই বর্তমান যে সরকারেরা রয়েছে এরা আসলে কাদেরকে বাঁচাতে চান? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, আর প্রকৃত রহস্য উদ্ঘাটন করলে আসলে থলের বিড়াল বের হয়ে যাবে। তাই এখন অনেকেই বলেন যে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ দিয়ে দিতে চাইছে, আর একমাত্র আওয়ামী লীগই ভারতের প্রকৃত দালাল। এখন বলেন 1971 সালে যেই আওয়ামী লীগ এই বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এখন সেই দলের উপর সব দোষ চাপিয়ে কি বোঝাতে চাইছেন? বাংলাদেশের মানুষকে আসলে বোকায় বানাচ্ছে সবাই। আর যেহেতু মিডিয়া কিন্তু ভারতের নিয়ন্ত্রণে ছিল, আর এখনো যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ভারতের নিয়ন্ত্রণে, তাই সত্য আমরা কখনো দেখতে পাই না। আমি আজকে আপনাদেরকে কিছু সত্য দেখানোর চেষ্টা করব। এই যে যুদ্ধ অপরাধ মামলায় জামাত নেতাদেরকে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এটা কারা করেছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে জামাতের সাথে আওয়ামী লীগের এত বেশি দ্বন্দ্ব নেই যে শেখ হাসিনা জামাত নেতাদের উপরে এতটা আক্রোশ জানবে যে তাদেরকে হত্যা করে ফেলবে বিচারের নামে। এখানে কিন্তু ভিন্ন কিছু ছিল। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা অপরাধী, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সে অন্যের পরামর্শে কিন্তু এই কাজগুলো করেছে। কিন্তু এই পরামর্শগুলো কারা দিয়েছিল? আপনারা জানেন যে জামাত নেতাদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য, ফাঁসি কার্যকর করার জন্য কারা উৎসাহী ছিল? এই বামপন্থীরা। এই বামপন্থীরা এতটাই লাফালাফি করছিল তখন যে সব রায় মনে হয় তারাই দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা যখন বামপন্থীদের চেন টেনে ধরার চেষ্টা করেছে, ঠিক সেই সময় থেকে বামপন্থীরা আওয়ামী লীগ বিরোধী হয়ে গেল। এটা কি একেবারে কাকতালীয়? আসুন আরো কিছু প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে প্রথম আলোর সাংবাদিককে যখন চীনের সাথে কি চুক্তি হয়েছে, ভ্যাকসিন কিনতে কি চুক্তিটা করেছে, এই তথ্যগুলো বের করার জন্য সে যেহেতু বাংলাদেশের নথি চুরি করতে গিয়েছিল, ঠিক তারপর থেকেই বামপন্থীরা কিন্তু মারাত্মকভাবে আওয়ামী লীগ বিরোধী হয়ে যায়। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার লাভটা কি ছিল? শেখ হাসিনার লাভ হয়তো এটাই ছিল যে সেনাবাহিনীরা কু করতে পারে। এই সাধারণ সমীকরণ দেখিয়ে আসলে এই মানুষকে কি বোকা বানানো যায়? এর পিছনে কি অন্য কোনো কারণও ছিল না? বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত সবগুলো লোক ছিল বামপন্থী, এমনকি রাশেদ খান মেনন সহ হাসানুল হক ইনুরা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে নেচেছিল। কিন্তু সেই লোকদেরকে আবার শেখ হাসিনা পাশে রেখে রাজনীতিও করেছে, কিন্তু জামাত নেতাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়েছে। ভারতের বা ভারত তাদের স্বার্থ ছাড়া আসলে কিছুই বোঝে না।
তারা স্বার্থের জন্য আমাদের 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, আবার স্বার্থের জন্য শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, আবার স্বার্থের জন্য বঙ্গবন্ধু হত্যার পরে তারা চুপচাপ ছিল, আবার স্বার্থের জন্য 5ই আগস্টের পর আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যখন তারা আসলে ব্যর্থ হচ্ছে, ঠিক তখন তারা উল্টো আরেকটা প্ল্যান সাজিয়েছে। ভারত এখন সুপরিকল্পিতভাবে আরেকটা প্ল্যান সাজাচ্ছে তাদের এজেন্টদেরকে দিয়ে। যদি এর প্রমাণটা যদি আপনারা জানতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি। আপনারা জানেন আসিফ নজরুল সহ বর্তমান যেই আমাদের উপদেষ্টারা রয়েছেন, তাদের 95% হচ্ছে বামপন্থী। একটা সময় এরা কিন্তু ছাত্রদেরকে সব রকমের সুযোগ সুবিধা দিত, হঠাৎ করে তারা আবার বিএনপিকে সুযোগ সুবিধা দিতে চাইছে। তারা আসলে কারো না কারো কাঁধে ভর করে ক্ষমতায় থাকতে চায়। যেহেতু জামাত চুপচাপ রয়েছে এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে, তাই জামাতকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে না, কিন্তু তারা একটা সময় জামাতকে নিয়ে বাড়াবাড়ি শুরু করবে। এখন আপনাদেরকে একটা বক্তব্য শোনাই সাংবাদিক শাহিদ আলমের। আপনারা জানেন ইতিমধ্যে তার সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিশাল একটা দ্বন্দ্ব চলছে। এই শাহিদ আলমের উদ্দেশ্যটা কি, এই বামপন্থীদের উদ্দেশ্যটা কি, সেটা একটু বুঝে আসুন। বিএনপির যেই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত সেটা হলো, বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ ভারত বিদ্বেষী, বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ ভারতীয় দাদাগিরির অপছন্দ করে। সেই জায়গাটাতে বিএনপি কতখানি ব্যালেন্স রাজনীতি করছে। আমি বলছি না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, আমি বলছি না যে ভারতের সাথে এখনই শত্রু রাষ্ট্র হিসেবে বিএনপিকে কার্যকর ভূমিকা নিতে হবে, কিন্তু ভারত এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো যেন বিএনপিকে মনে করে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগের যেই রাজনীতি ছিল সেটা হলো বাংলাদেশের সব কিছুকে ভারতের স্বার্থে লিখে দেওয়া। বিএনপির রাজনীতি ভারতের স্বার্থে লিখে দেওয়া হোক, এটা বাংলাদেশের সিংহ মানুষ চায় না। আবার এটিও একটি কঠিন পথ যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকেই ভারত একমাত্র তাদের মিত্রশক্তি মনে করে এবং কাউকেই যদি বিকল্প হিসেবে বন্ধুত্ব বাড়ানো যায় এমন শক্তিকে যদি তারা খুঁজে না পায়, বাংলাদেশের এবং ভারতের চক্রান্ত চলতেই থাকবে। যেই চক্রান্ত পরাজিত হয়েছে, এরই মধ্যে পরাস্ত হয়েছে, কিন্তু ইতিহাস বলে এই চক্রান্ত চলতে থাকবে। সুতরাং এই জায়গায় ব্যালেন্স রাজনীতি করা, জনগণের মনোভাব যেটা অ্যান্টি ইন্ডিয়া, ভারতকে চোখে চোখে রেখে কথা বলা, সেই রাজনীতিও যেমন করতে হবে, আবার এমন করতে হবে যেন ভারত কোনোদিন না মনে করে যে না, বাংলাদেশের এই যে সবচেয়ে বড় দলটি তাদের প্রতি হস্টাইল এবং তাদের স্বার্থ নিরাপত্তার জন্য হুমকি। এই ব্যালেন্স, অর্থাৎ এই ধরনের একটা মাঝামাঝি জায়গা তৈরি করাটার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ বিএনপির সামনে আছে। কেবল এই চ্যালেঞ্জটুকু উত্তরণ করতে পারলেই সিংহভাগ মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টার জন্য প্রধান ধারক বাহক হিসেবে বিএনপিকে সামনে আনা গেলেই কেবল এই যে 38-40% মানুষ সিদ্ধান্ত নেয় তাদের একটি গতি হবে। এবং আপাতত কয়েকটি জরিপে যে বিএনপি মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে আছে বিপুলভাবে, সেই এগিয়ে থাকাটা কেবল বাড়বে, পিছাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বক্তব্যটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, কাদের প্ররোচনায় দিচ্ছেন? এই বিএনপিটাকে এখন বামপন্থীরা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। মাত্র তারেক রহমান এবং খালেদা জিয়ার কারণে তারা পরিপূর্ণভাবে সফল হতে পারছে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিএনপির কাঁধে উঠে এখন বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নিয়ে যেতে। শাহিদ আলম পরামর্শ দিচ্ছে যে যেহেতু এখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী, তাই বিএনপি জোরে সোরে ইন্ডিয়ার বিরোধিতা করবে ওপেনে, আর গোপনে ইন্ডিয়ার সাথে এমন একটা সম্পর্ক রাখতে হবে যাতে ইন্ডিয়া মনে করে যে বিএনপি ভারতের জন্য কখনো হুমকি হবে না, এবং ভারতের যে স্বার্থগুলো রয়েছে এই স্বার্থের বিরুদ্ধে হুমকি হবে না। তার মানে হচ্ছে এই ভারতের শেখ হাসিনাকে প্রয়োজন নেই, তারা যে কোনো টাইমে শেখ হাসিনাকে কোরবানি দিয়ে দিতে পারে। তাদের শুধুমাত্র স্বার্থ দরকার, এবং এই স্বার্থের জন্য কাজ কারা করে? এই বামপন্থীরাই। সাংবাদিক ইলিয়াস যখন আসলে রয়ের এজেন্ট নিয়ে আসলে কিছু তথ্য যখন দিয়েছে, এই বামপন্থী যেসব ইউটিউবার বা ব্লগাররা রয়েছে এদের মাথা ব্যথার কারণটা কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মূল মাথা ব্যথার কারণটা কি। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ভারতের সব দাবি দাওয়া মেনে নিয়েছিল, ভারত যেভাবে চায় সেভাবে মেনে নিয়েছিল, ততদিন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা ভালো ছিল। যখন শেখ হাসিনা ভারত এবং চীন এবং অন্যান্য রাষ্ট্র এবং বাংলাদেশের স্বার্থ সবগুলোকে ব্যালেন্স করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, ঠিক তখনই কিন্তু এই বামপন্থীরা আওয়ামী লীগ বিরোধী হয়ে যায়। আমি আওয়ামী লীগকে অবশ্যই পছন্দ করি না, শুধুমাত্র একটা কারণে, যে শেখ হাসিনা তার ক্ষমতাকে
দীর্ঘায়িত করার জন্য সে বাংলাদেশের অনেকগুলো স্বার্থ বিসর্জন দিয়েছে। যদি শেখ হাসিনা 2014 সালে স্বাভাবিক নির্বাচন দিত, তাহলে যদি বিএনপি ক্ষমতায়ও আসতো, কিন্তু 2018 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, তাহলে একটানা ক্ষমতায় থাকার জন্য বা একটানা ক্ষমতার লোভে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। এবং যুদ্ধ অপরাধী মামলায় তিনি যদি বিচার করতেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করতেন, মানে রাষ্ট্রকে ব্যবহার করে এই বামপন্থীদের চাপ উপেক্ষা করে তিনি যদি আসলে জনগণ যাতে বিশ্বাস করে সেরকমভাবে যদি বিচার করে দিতেন, তাহলে সাধারণ মানুষ অবশ্যই বুঝতো যে এই বিচারটা সঠিক হয়েছে বা জামাত যুদ্ধ অপরাধী দল। কিন্তু তাদের উদ্দেশ্যটা ভিন্ন ছিল, যে জামাত যাতে একেবারে চিরতরে ধ্বংস হয়ে যায় এবং অন্য কোনো দেশের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার জন্য এবং জামাতের মূল যে মাথাগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করার জন্যই কিন্তু এই প্ল্যান সাজানো হয়েছিল। শেখ হাসিনাকে বোঝানো হয়েছে যে আপনাকে আজীবন ক্ষমতায় রাখা হবে। শেষ পর্যন্ত এই প্রচণ্ড ক্ষমতাশালী আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণটা কি? কারণ এই যে আওয়ামী লীগ যাদের উপরে ভর করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, তারা নিজ থেকে তাকে ছেড়ে দিয়েছে। না হয় আওয়ামী লীগকে এত সহজে ফেলে দেওয়া সম্ভব ছিল না। এই ছাত্রদের শুধু আন্দোলনেই শেখ হাসিনার পতন হয়নি, এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে, হয়তো আপনাদেরকে ভবিষ্যতে বলবো। পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আপনি চিন্তা করেন বামপন্থীদের প্ল্যানটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কে? এই বামপন্থী নেতারা, এবং কাদেরকে দিয়ে? ছাত্রদেরকে দিয়ে। আবার বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়। তার মানে এদের প্ল্যানটা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা নয়, তাদের মূল প্ল্যানটা হচ্ছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে সরিয়ে ঠিক তাদের পছন্দের একটা লোককে আওয়ামী লীগের মাথায় বসিয়ে আবারও আওয়ামী লীগকে তারা বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ করবে। তাদের প্ল্যানটা হচ্ছে শেখ হাসিনাকে সরানো। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের পক্ষে এখন যদি বামপন্থীরা কথা বলে তাহলে কিন্তু এদেরকেও এই বাংলাদেশের জনগণ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। তাই তারা বিএনপির কাঁধে ওঠে। বিএনপিকে কি পরামর্শ দিচ্ছে? যে আপনারা উপর দিয়ে ভারতের বিরোধিতা করবেন, ভিতরে ভারতের সাথে সুসম্পর্ক রাখবেন এবং ভারতের স্বার্থগুলো আপনারা যে দিবেন সে আশ্বাস ভারতকে দেন। এভাবেই আপনাদের রাজনীতি ঠিক থাকবে। যেহেতু বাংলাদেশের মানুষ এখন অ্যান্টি ভারত। সম্মানিত দর্শক, এই যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে এবং এই বামপন্থীদের পছন্দ মতে আওয়ামী লীগের নেতা সাজালে আওয়ামী লীগের সাধারণ জনগণ কি সেই আওয়ামী লীগকে আসলে ভোট দিবে? শেখ হাসিনার বাইরের আওয়ামী লীগ কতটা শক্তিশালী হবে? এই বামপন্থীদের যে প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী যদি তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের এই প্ল্যান কতটা সাকসেস হবে? আমার এই বক্তব্যটা আপনাদের কাছে কতটা যুক্তিসম্মত মনে হচ্ছে? এবং সাংবাদিক শাহিদ আলমের যে বিএনপিকে যে পরামর্শটা দিয়েছেন, এই পরামর্শ মতে আপনারা কি মনে করেন? এই বামপন্থীরা কি ভারতের হয়ে কাজ করছে না? এবং এই যে বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন তারা কি উপরে দিয়ে ভারতের বিরোধিতা করে তলে তলে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখছে না? এরকম কি মনে হচ্ছে না? আমাদের জনগণের চোখে তারা কি ধুলো দিচ্ছে না? বাংলাদেশের রাজনীতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশের মানুষদেরকে কি এই বামপন্থীরা আসলে কি বলদ মনে করে? একমাত্র এই বামপন্থীরাই খুব চালাক, আর বাকি সবাই কি আসলেই বলদ? বামপন্থীরা এতদিন এই যে মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাজনীতিগুলোকে আসলে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু তারা কিন্তু ভুলে গিয়ে যাচ্ছে যে এখন কিন্তু মানুষ মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়া বেশি দেখে। এই বামপন্থীরা নিজেদেরকে অনেক বড় চালাক মনে করে। দর্শক, তাদের এই চালাকি কি আসলে বাংলাদেশের মানুষ কিছুই বুঝতে পারবে না আর কিছুই বুঝতেছে না? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।